আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে তোমার স্টোনে। আমি জুনিম হাসান টুটুল, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একজন মেডিকেল অ্যাসপারেন্ট হিসেবে এই মুহূর্তে তোমার করণীয় কি। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের অধীনে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমে কিরকম পরিবর্তন আসতে পারে অথবা প্রশ্ন প্যাটার্নে কিরকম চেঞ্জ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি তোমার স্বপ্নের মেডিকেলে পৌঁছতে সামনে যে সকল বাধা আসবে সেগুলো অতিক্রম করতে যে সকল পরামর্শ বা গাইডলাইন প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমরা আলোচনা করি প্রসপেক্টাস নিয়ে। মেডিকেল ভর্তি পরীক্ষা মূলত হয় 300 মার্কের। তো 300 মার্কের পরীক্ষায় জিপিএ এর উপর থাকে 200 মার্ক, জিপিএ এর উপর থাকে 200 মার্ক, এবং যে সাবজেক্টিভ মার্ক থাকে সেটা হচ্ছে 100 মার্কের। টোটাল 300 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। 5টা সাবজেক্টের উপর টোটাল 100 মার্কের পরীক্ষা হবে বহু নির্বাচনী, যেখানে বায়োলজি থেকে থাকবে 30টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 25টা কোশ্চেন, ফিজিক্স থেকে 20টা কোশ্চেন, ইংরেজি থেকে 15টা কোশ্চেন এবং সাধারণ জ্ঞান থেকে 10টা কোশ্চেন থাকবে। এখানে টোটাল 100 মার্কের এক্সাম হবে এবং পাশাপাশি তোমার এইচএসসি এবং এসএসসি জিপিএ এর উপর টোটাল থাকবে 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে এইচএসসি জিপিএ এর উপর তোমার থাকবে 120 মার্ক এবং এসএসসি জিপিএ এর উপর থাকবে 80 মার্ক। তো এইচএসসি জিপিএ তুমি জিপিএ 5 পাও, তোমার জিপিএ এর সাথে 24 গুণ হবে। অর্থাৎ তুমি যদি এইচএসসি তে এ প্লাস পাও বা জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে তোমার মার্ক থাকবে 120। আচ্ছা, এবং এসএসসির ক্ষেত্রে তোমার জিপিএ এর সাথে 16 গুণ হবে। অর্থাৎ তুমি যদি জিপিএ 5 পাও, তা 16 গুণ করলে হবে 80। অর্থাৎ তুমি দুইটাই যদি জিপিএ 5 পাও, তাহলে তোমার টোটাল 200 মার্ক থাকবে। এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার 100 মার্কের বহু নির্বাচনী পরীক্ষা হবে। এই 100 মার্কের বহু নির্বাচনী এবং এই 200 মার্কের জিপিএ টোটাল 300 মার্কের উপর মেডিকেল ভর্তি পরীক্ষা হয়। আচ্ছা, তো এখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করব: টপার, মিডিওক্রি এবং প্রমিজিং। এবং এই ক্যাটাগরিতে আসার জন্য অবশ্যই তোমাকে এরকম একটা পর্যায়ে থাকা লাগবে। তোমার অ্যাডমিশন শুরু হয়নি এখনো, হয়তো তোমার এইচএসসি সামনে, এইচএসসি মাত্র শুরু হবে বা এইচএসসি চলতেছে। তো বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের এইচএসসি 24 ব্যাচ আসো, তোমাদের অনেকে হচ্ছে পরীক্ষা এখনো বাকি আছে। তো এই সময়ে তোমাদের পড়াশোনার অবস্থার উপর ডিপেন্ড করে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। এটা নিতান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন, তো এখানে হচ্ছে অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নাই। আচ্ছা, তো 3টা ক্যাটাগরির মধ্যে প্রথমত হচ্ছে টপার স্টুডেন্ট, যারা হচ্ছে ইতিমধ্যে তোমাদের শর্ট সিলেবাসের যেসব চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব ভালো করে শেষ করা আছে, পাশাপাশি ফুল সিলেবাসের বেশ কয়েকটা চ্যাপ্টারে খুব ভালো দখল আছে। আচ্ছা, মিডিওক্রি স্টুডেন্ট হচ্ছে সে সকল স্টুডেন্ট যাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো মোটামুটি কমপ্লিট আছে, তবে ফুল সিলেবাস সেভাবে পড়া হয়নি। আর প্রমিজিং স্টুডেন্ট, প্রমিজিং বলছি হচ্ছে একটু ভদ্র ওয়ার্ড ইউজ করছি, আসলে তোমরা হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্ট, যারা একাডেমিকে পড়াশোনা সেভাবে করো নাই, কিন্তু এখন একটু পড়াশোনা করতেছো বা মেডিকেলের একটা আশা আছে। তাদের ক্ষেত্রে আমরা এই 3টা ক্যাটাগরিতে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে যারা টপার আছো, নর্মাল কিন্তু অ্যাডমিশন প্রসেস বা অ্যাডমিশনের গাইডলাইন সবার জন্য সেম। এটা তোমরা সবাই জানো, রেগুলার পড়াশোনা করতে হবে, একটা কোচিং এ ভর্তি হওয়া লাগবে, কোচিং এ এক্সাম দেওয়া লাগবে, এটা আশা করি সবাই জানো। কিন্তু যারা টপার ক্যাটাগরিতে আসো, অর্থাৎ তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং পাশাপাশি শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি কমপ্লিট, তারা এই মুহূর্তে কি করবে, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে 11ই সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা আছে বা আরো পিছনে যেতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে পরামর্শ থাকবে সাধারণ জ্ঞান এবং ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুইটার উপর এখন গুরুত্ব আরোপ করা। তোমরা অনেকেই জানো যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুইটা মিলিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল 25টা বহু নির্বাচনী আসে। এখন অনেক স্টুডেন্টকে দেখেছি আমি যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটায় 75 থেকে 60 বা 70 এই রেঞ্জে অনেকে মার্ক পায়, বাট র্যাঙ্কের দিক দিয়ে পিছিয়ে যায় এই সাধারণ জ্ঞান এবং ইংরেজি নাম্বারের উপর। তো তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমরা একাডেমিকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা খুব ভালো করেছো আমি জানি, কিন্তু এই মুহূর্তে যাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজি সেভাবে দেখা হয় নাই, তোমরা সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে একটু জোর দাও। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে প্রচুর প্রশ্ন সলভ এবং মডেল টেস্ট দেওয়া। তোমার এই মুহূর্তে মোটামুটি প্রায় 20 থেকে 25 দিনের একটা গ্যাপ আছে। তো এই মুহূর্তে তোমাদের সকলের পরামর্শ থাকবে যত পারো, আমি একটু সোর্স বলে দিচ্ছি, নীলক্ষেতে, উদ্ভাস, রেটিনা বা অন্যান্য কোচিং সেন্টারের যে মডেল টেস্ট বুকগুলো আছে তার কপি পাওয়া যায়। এগুলো তোমরা হচ্ছে কিনে সলভ করা শুরু করতে পারো।
তাছাড়া হচ্ছে অন্যান্য যেই পাবলিকেশন আছে, জয়কলি, অ্যাসপেক্ট অথবা রয়্যাল, ওগুলো যে মডেল টেস্ট বুকগুলো আছে ওগুলো কিনে সলভ করা শুরু করতে পারো। আমি সবসময় একটা কথা বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 40% হচ্ছে একাডেমিক প্রিপারেশন বা মেন বই পড়া, 40% হচ্ছে প্রশ্ন সলভ এবং মডেল টেস্ট দেওয়া, এবং বাকি 20% হচ্ছে লাক বা ভাগ্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে টপার্স ক্যাটাগরি যারা আসো তারা অবশ্যই অবশ্যই এখন থেকেই প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ এবং মডেল টেস্ট দেওয়া শুরু করবে। আচ্ছা, রিভিশন সাইকেল পুরো করা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা টপারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে তোমরা কি করবা, এখানে আমি একটু এটা বলি, তোমরা যে কোচিং এ পড়ো না কেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তোমার হাতে অবশ্যই 1 মাসের একটা রুটিন থাকবে, তাই না? তো 1 মাসে একটা রুটিন থাকবে। আমার পরামর্শ থাকবে প্রথম 15 দিনে যখন ক্লাসগুলো হবে, যেহেতু তোমরা টপার স্টুডেন্ট, তোমাদের অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার মোটামুটি ভালো দখল আছে, তো তোমার যখন ক্লাসগুলো হবে কোচিং এ, তো ক্লাসের ওই চ্যাপ্টার গুলো রিভিশন দেওয়া বা এক্সামের জন্য পড়ার জন্য তোমার পুরো 2 দিন লাগবে না, হাতে অবশ্যই কিছু এক্সট্রা টাইম থাকবে। ওই এক্সট্রা টাইমে তুমি সাধারণ জ্ঞান এবং ইংরেজি তো অবশ্যই পড়বে, সাধারণ জ্ঞান এবং ইংরেজি অবশ্যই পড়বে, হাতে আরো সময় থাকবে। সেই সময়ে তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমাদের যে কোচিং এর রুটিন আছে, রুটিনের প্রতি মাসের রুটিনের শেষ 15 দিনে যে চ্যাপ্টার গুলোর ক্লাস রুটিন দেওয়া আছে, ওই চ্যাপ্টার গুলো সুপারফিশিয়ালি পড়ে যাওয়া, মেইন বই থেকে সুপারফিশিয়ালি পড়ে ফেলবে, এবং পরবর্তীতে যখন শেষ 15 দিন আসবে, সেই সময় প্রথম 15 দিনে যে চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে ওইগুলো সুপারফিশিয়ালি রিভিশন দিবেন। তার ফলে দেখা যাবে যে তুমি যখন প্রথম মাস তোমার চলে গেল কোচিং এর, তোমার মেইন বই তো পড়া হইলোই, কোচিং এর জন্য পড়া হইলো, পাশাপাশি তোমার একবার রিভিশন হয়ে গেল। এটা কি জন্য বলা হয় যে রিভিশন সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকের একটা কমন ভুল থাকে যে পড়া ভুলে যাওয়া। আমরা পড়া ভুলে যাই সবাই, তাই না? আমরা অনেকেই পড়া ভুলে যাই, মনে থাকে না। এই ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, কোচিং এর বই থেকে অতিরিক্ত তথ্য পড়ে ফেলা, তোমাদের মেন বইয়ের উপর খুব ভালো একটা দখল থাকবে অবশ্যই। তোমরা আগে মেন বই শেষ করেছো কয়েকবার, বা একবার, দুইবার বা 3বার শেষ করেছো, পাশাপাশি কোচিং এর সময় একবার পড়তেছো, পাশাপাশি রিভিশন হয়ে যাচ্ছে, তো মেন বইয়ে তোমাদের খুব ভালো দখল থাকবে। কিন্তু বর্তমানে যে সকল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে, গত 2 বছর বা 3 বছর আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি যে আলিম স্যারের বই বা অন্য সব রাইটারের বই থেকে বেশ কিছু কোশ্চেন আসতেছে। তো তোমাদের জন্য পরামর্শ থাকবে ওই বইগুলো আবার পড়া লাগবে না। যারা একাডেমিকে অন্য রাইটারের বই পড়ো নাই, তারা নতুন করে অন্য রাইটারের বই কিনে পড়া শুরু করবে না। এটা খুবই একটা বাজে ইফেক্ট পড়বে, হয়তো এখন বুঝতেছো না বাজে ইফেক্ট কিভাবে পড়বে। তোমরা অনেক হয়তো খেয়াল করবা যে কোনো একটা কোশ্চেন করলে ওই কোশ্চেনের আনসারটা বইয়ের কোন পাশে আছে, ডান পাশে আছে নাকি বাম পাশে আছে, এটা খুব ভালো করে তোমরা বলতে পারো, তাই না? তোমার মাথায় ওটা সেট হয়ে গেছে যে না, বইয়ের বাম পাশের পেজের এই অবস্থানে তোমার এই কোশ্চেনের আনসারটা দেওয়া আছে। যখন তুমি একাধিক বই হুট করে পড়া শুরু করবা, তখন তোমার এই যে এই সিকোয়েন্সটা ব্রেনে সেট হয়ে আছে, ওইটা হচ্ছে মেসড আপ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা হচ্ছে একাডেমিকে অন্যটার বই পড়ো নাই, তারা অ্যাডমিশনে গিয়ে হুট করে অন্যটার বই পড়া শুরু করবা না। সেক্ষেত্রে তোমার তো অতিরিক্ত তথ্য পড়া লাগবে। তো তুমি যে কোচিং এ ভর্তি হো না কেন, সেটা অনলাইন কোচিং হোক বা অফলাইন, সেখান থেকে অবশ্যই তোমার ভিন্ন রাইটারের যে তথ্যগুলো দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোর একটা পিডিএফ নোট বা হচ্ছে হার্ড কপি দিয়ে দেওয়া হবে। যেরকম রেটিনার বই থাকে, অতিরিক্ত একটা বই থাকে, মেডিকোতে থাকে, তো ওই সকল কোচিং এর বইগুলো থেকে যে অতিরিক্ত তথ্যের যে একটা পার্ট দেওয়া আছে, সেগুলো পড়ে ফেলে এনাফ। এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবশ্যই অংশ নেওয়া, যে টাইপিং মিস্টেক হয়েছে এখানে, অবশ্যই অংশ নেওয়া। দেখো, বিভিন্ন অনলাইন এবং অফলাইন কোচিং প্ল্যাটফর্ম থেকে এইচএসসি পরীক্ষার আগে এবং এইচএসসি পরীক্ষার আগে অনেক পরীক্ষা হয়, যেরকম মেডিকো চ্যাম্প, রেটিনা স্টার, এরপরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ডিভিশনাল এক্সাম হয়। তো তোমাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে এই প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবে, ঠিক আছে? এটা কি জন্য? কারণ এতে করে হচ্ছে অনেক বড় সংখ্যক স্টুডেন্টের সাথে তুমি কম্পিট করতে পারতেছো। তোমার অবস্থানটা কি, তোমার কি, তুমি কোন পর্যায়ে আছো, তোমার প্রিপারেশন কিরকম আছে, তা তুমি যাচাই করতে পারতেছো, ঠিক আছে? তো যারা টপার ক্যাটাগরিতে আসো, তোমরা রেগুলারলি তো পড়াশোনা করবে, কোচিং ফলো করবে, এক্সাম দিবে, তার পাশাপাশি এই 5টা টপিকে অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিবে। সাধারণ জ্ঞান এবং ইংরেজি, প্রশ্ন সলভ, মডেল টেস্ট দেওয়া অনেক বেশি, রিভিশন সাইকেলটা ফলো করা, কোচিং এর অতিরিক্ত তথ্য পড়ে ফেলা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নেওয়া।
তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপর ফোকাস করা। কারণ অনেক টপার স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি এই তিনটাতে হচ্ছে খুব ভালো মার্ক ক্যারি করতে পারে, কিন্তু এই দুইটা সাবজেক্টে খারাপ করার জন্য হয়তো চান্স মিস হয়ে যায় বা ভালো একটা মেডিকেল আসে না। এবং রিভিশন সাইকেল ফলো করা, যাতে করে পড়া ভুলে যাওয়ার যে রোগটা আছে সেটা একটা সমাধান হয়। আচ্ছা, এখন আসো মেডিওক্রি স্টুডেন্ট, যারা হচ্ছে একাডেমিকের সাথে রেগুলার আসো, একাডেমিকের সাথে রেগুলার পড়াশোনা করেছো, বাট এক্সট্রা যে ফুল সিলেবাসের পড়াশোনা আছে সেগুলো কমপ্লিট হয় নাই। তো তোমাদের জন্য হচ্ছে প্রথম শর্তই হচ্ছে জিপিএ 5 নিশ্চিত করা। কারণ আমি প্রথমে প্রসপেক্টাসে বলে নিয়েছি যে জিপিএ এর উপর অনেক বেশি মার্ক, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 2/3 মার্ক তোমার নির্ভর করে জিপিএ এর উপরে। তো তোমাদের প্রথম দায়িত্বই থাকবে জিপিএ 5 এনশিওর করা। আচ্ছা, তোমরা প্রত্যেকে আশা করি জিপিএ 5 খুব ভালো করে পেয়ে যাবে, খুব বেশি প্যারা হবে না। এরপর তোমাদের হাতে যদি এক্সট্রা সময় থাকে, বিশেষ করে এখন যে সময়টা যাচ্ছে, মেডিকেল স্টুডেন্ট যারা আসো, তোমরা সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য কিছুটা দেখে রাখতে পারো। সাধারণ জ্ঞান এবং ইংরেজি যতটুকু পারো পড়ে রাখবে। কিন্তু এটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়ার পর যদি হাতে সময় থাকে, সেক্ষেত্রে তুমি সাধারণ জ্ঞান এবং ইংরেজি দেখতে পারো। ফুল সিলেবাসের কিছু অধ্যায় দেখার চেষ্টা করা। আচ্ছা, যদি এটাও সেক্ষেত্রে কন্ডিশন থাকবে, যদি তোমার এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন মোটামুটি ভালো থাকে, যদি হাতে এক্সট্রা টাইম পাও, সেক্ষেত্রে ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো তোমার পড়া বাকি আছে সেগুলো এবার দেখতে পারো। তোমাদের ক্ষেত্রে একটা এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে ব্যাকআপ প্ল্যান রাখা। এই এভারেজ যে স্টুডেন্ট গুলো আছে তাদের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়, এভারেজ থেকে হচ্ছে সব দিকে যায়, অনেক ভালো করে অনেক খারাপও করে, মানে অনেকে খুব ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পায়, অনেকে চান্সই পায় না বা অনেক খারাপ রেজাল্ট করে। ঠিক আছে, তো তোমাদের জন্য পরামর্শ থাকবে ব্যাকআপ প্ল্যান হিসেবে ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া। এবং এই ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের একটা জায়গাতে একটু ফোকাস করলে হবে। তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি তোমরা হচ্ছে মেডিকেলের জন্য যা পড়াশোনা করবে তা করলেই হবে। এক্সট্রা করে যখন পদার্থ বিজ্ঞানের জন্য মেডিকেল প্রিপারেশন নিবা, তখন কিন্তু খুব বেশি সময় লাগে না, একটা চ্যাপ্টারে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব ভালো প্রিপারেশন হয়ে যায়। তো ওই চ্যাপ্টার গুলো পড়ার সময় চেষ্টা করবে যে কোশ্চেন ব্যাংক গুলো আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলার। এতে করে তোমার ব্যাকআপ প্ল্যান বা ভার্সিটি প্রিপারেশনটা অনেকটু কভার হয়ে যাবে। একাধিক প্ল্যাটফর্মের এক্সাম বেছে ভর্তি হওয়া বা এক্সাম দেওয়া। আমি আগেই বলেছি মেডিকেল ভর্তি পরীক্ষায় একাডেমিক পড়াশোনা হচ্ছে 40%, এক্সাম দেওয়া, মডেল টেস্ট দেওয়া তার উপর 40% এবং বাকি 20% হচ্ছে লাখ। তো তোমাদের অবশ্যই একাধিক প্ল্যাটফর্মে এক্সাম দেওয়া লাগবে। এখন একাধিক প্ল্যাটফর্ম কিরকম বলি আমি, যে বিভিন্ন অফলাইন এবং অনলাইন। আমি এখানে অবশ্যই সাজেস্ট করি তোমরা হচ্ছে একটা অফলাইন কোচিং এ এক্সাম দিবে, ক্লাস করবে, এবং আর কোনো অফলাইন কোচিং এ এক্সাম দিবে না। একটা অফলাইন কোচিং এ তুমি ক্লাসও করবে এবং এক্সামও দিবে, ঠিক আছে। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে যখন তুমি এক্সাম বেচে ভর্তি হবে, সেগুলো যেন অবশ্যই অনলাইন হয়। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, যেরকম ডিএমসি স্টেশন, মেডিএম, অথবা রোড টু ডিএমসি, অথবা বায়োলজি হেটার্স, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো একটা অফলাইন কোচিং কে মেইন রেখে তুমি অন্যান্য যে অনলাইন কোচিং এর যে এক্সাম ব্যাচগুলো আছে সেখানে ভর্তি হয়ে এক্সাম দিতে পারো, এবং এটা খুবই ইফেক্টিভ হবে। আচ্ছা, এখন প্রমিজিং স্টুডেন্ট, এটা প্রমিজিং লিখছি একটু ভদ্রতার খাতিরে, আমি একটু মেনশন করে দেই, তোমরা হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা হচ্ছে একাডেমিকে পড়াশোনা করো নাই, প্রেম প্রীতি করছো, ফেসবুক চালাইছো, ইনস্টাগ্রাম চালাইছো, এগুলা করে সময় নষ্ট করছো, সেরকম পড়াশোনা হয় নাই। তো তোমাদের প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হবে এখন একটা জিপিএ 5 নিশ্চিত করা। এটা তোমাদের ওয়ান অ্যান্ড অনলি গোল। তোমার অ্যাডমিশনে কি হবে না হবে সেটা দেখার কোনো সময় নাই। তোমার প্রথম কাজই হবে এখন একটা জিপিএ 5 এনশিওর করা। কারণ প্রসপেক্টাসে বলে আসছি জিপিএ এর উপর অনেক বড় একটা অংশ মার্ক ডিপেন্ড করে মেডিকেল ভর্তি পরীক্ষায়। আচ্ছা, এখন একটি কোচিং এ রেগুলার ক্লাস এবং এক্সামে অ্যাটেন্ড করা তোমাদের জন্য প্রিফারেবল থাকবে। যখন এইচএসসি পরীক্ষা ভালো মতো দেওয়া শেষ হয়ে যাবে, তখন তোমরা চেষ্টা করবে যে কোনো একটা অফলাইন কোচিং এ রেগুলার ক্লাস করা এবং এক্সাম দেওয়া। এবং রেগুলার ওয়ার্ডটা কিন্তু আরো স্পেসিফিক মিনিং আছে, যে তুমি যখন ক্লাসগুলো করবে ওই ক্লাসগুলোর পড়া কিন্তু অবশ্যই কভার করা লাগবে। কারণ তুমি নিজেই জানো তোমার একাডেমিকে অনেক বড় গ্যাপ আছে, তাই না? তো
তো এই গ্যাপগুলো ফিল আপ করা বা অন্য সব করার জন্য কোচিং এর যে রেগুলারলি রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে, ওই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি খুব ভালো করে বাসায় প্রিপারেশন নিবে। এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সাজেশন থাকবে, প্রথমত মেইন বুকটা একবার ভালো করে পড়বে, দ্বিতীয়বার সুপারফিশিয়ালি পড়বে, সাথে একবার যে কোনো কোচিং এর বই মোটামুটি রিডিং করতে পারো। এতে করে প্রিপারেশন ভালো হবে এবং প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই। অ্যাডমিশন টাইমে আমি এটা সবাইকে প্রিফার করব, প্রচুর 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 পরিমাণে প্রশ্ন সলভ করবে। কম্পিটিটিভ এক্সামে অংশ নেওয়ার প্রয়োজন নাই, কারণ মেডিকেল অ্যাসপারেন্ট যারা আগে থেকে ফিক্স থাকে তারা প্রত্যেকেই আগে থেকেই অ্যাডমিশনের জন্য মোটামুটি পড়াশোনা শুরু করে। যেহেতু তুমি একাডেমিকে ফাঁকিবাজি করে আসছো, তো আমি চাই না যে এই মুহূর্তে তোমরা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করে একটা বাজে রেজাল্ট করো এবং সেটা তোমার মেন্টাল একটা ইফেক্ট পড়ুক, ঠিক আছে? তো এই মুহূর্তে অ্যাডমিশন শুরু হওয়ার পরেই কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার অংশ নেওয়ার প্রয়োজন নাই। তুমি বাসায় পড়াশোনা করো, কোচিং এ ক্লাস ফলো করো এবং ক্লাসের পড়াশোনাগুলো কভার করো, ঠিক আছে? যদি কোনো অনলাইন কোর্সে থাকো, কারণ বর্তমানে সবাই প্রায় অনলাইন কোর্সে ভর্তি হয়, একটা বা দুইটা, তো যদি কোনো অনলাইন ব্যাচে ভর্তি হও এবং সেখানে ক্লাসগুলো করো, এখানে আমি একটু স্পেসিফিক্যালি মেনশন করতে চাই, তোমরা একদম ফাঁকিবাজ হলেও কিছু চ্যাপ্টারের উপর তোমাদের খুব ভালো দখল আছে। তো যখন ওই সকল চ্যাপ্টারের ক্লাস হবে তোমরা কখনো লাইভ ক্লাস করবে না। আমরা জানি লাইভ ক্লাস অনেক টাইম কনজিউমিং এবং এতে করে হচ্ছে সময় নষ্ট হয়। তো যে চ্যাপ্টারগুলোর উপর তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে মোটামুটি, ওই চ্যাপ্টারের ক্লাসগুলো তুমি লাইভ করবে না, রেকর্ডেড করে নিবে 1.5x বা 2x স্পিডে। এটা অনেকে যতই বলে যে বেশি স্পিডে ক্লাস করলে হচ্ছে মাথায় ঢুকে না, বাট এটা ছাড়া উপায় নাই এবং এটা সবাই করে। যারা দেখো বলতেছে যে না 1.5x বা 2x স্পিডে ক্লাস করলে তোমার মাথায় পড়া ঢুকবে না, ওরা নিজেও কিন্তু এই স্পিডে ক্লাস করতেছে, ঠিক আছে? তো অনলাইন কোর্সে যে সকল চ্যাপ্টারের বেসিক তুমি জানা আছে সেগুলো তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাস করবে, একটু স্পিড দিয়ে করবে, এবং যে সকল চ্যাপ্টারে তুমি একদম পড়া হয় নাই সেগুলো লাইভ ক্লাস করবে এবং এবং যে টপিকগুলো সমস্যা থাকবে টিচারকে জিজ্ঞেস করবে। প্রচুর প্রশ্ন সলভ এবং এক্সাম দেওয়া, এই যে বললাম প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য প্রশ্ন সলভ এবং এক্সাম দেওয়াটা মাস্ট। প্রচুর পরিমাণে এক্সাম যত পারো, নীলকের থেকে মডেল টেস্ট, রেটিনার মডেল টেস্ট বুক, উন্মেষের মডেল টেস্ট বুক, এরপর জয়কুলির যে মডেল টেস্ট বুক আছে অ্যাসপেক্টেড, যত পারো কোশ্চেন নিয়ে আসবে এবং সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো হলো স্পেসিফিক্যালি 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। এখন কমন কিছু কাজ যেটা সবার করা লাগবে, কমন কিছু কাজ যারা সবাই করবে, যে কোনো একটা কোচিং রেগুলার ক্লাস এক্সাম দেওয়া। অনেক টপার স্টুডেন্ট আছে যারা হচ্ছে একই সাথে 2টা বা 3টা কোচিং কে ফলো করতে গিয়ে একটা কোচিং ও ফলো করতে পারে না এবং আলটিমেটলি পড়াশোনা হয় না। তো তোমাদের জন্য সাজেশন এটা থাকবে, সাজেশন বলতে পারো এটা অবশ্যই উচিত, যে কোনো একটা কোচিং এ রেগুলার ক্লাস করবে, রেগুলার এক্সাম দিবে, তোমার মেইন ফোকাস এইখানে থাকবে এবং এই কোচিং রুটিনটাকে তুমি ফলো করবে, ঠিক আছে? প্রপার স্লিপ সাইকেল মেনটেন করা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই। তোমরা অনেকেই অ্যাডমিশন টাইম আসলে ঘুম কমায় দাও, কিরকম করো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে ঘুমাও, এতে করে তোমার ব্রেন হচ্ছে ঠিক মতো প্রসেস করতে পারবে না এবং এক্সাম হলে গিয়ে বা হচ্ছে এক্সাম টাইমে বাজে এফেক্ট পড়বে। এটা কোশ্চেন দিন পারতেছো, আনসার করতে পারতেছো না, মনে পড়তেছে না। তো এরকম যেটা না হয় যে তুমি হচ্ছে অ্যাডমিশন টাইমে পড়ার প্রেশারের কারণে ঘুম কমায় দিছো। ঘুম রেগুলার 6 থেকে 8 ঘন্টা ঘুম হলেই এনাফ এবং এটা সকলেই করছে, ঠিক আছে? আচ্ছা, 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারো। এখানে আরেকটা বিষয় আছে, তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাই আমরা কি রাত জাগবো কিনা, রাত জাগবো নাকি জাগবো না অ্যাডমিশন টাইমে। এখন এখানে আমি একটা জিনিস সবাইকে বলি, যে তুমি একাডেমিক টাইমে একটা স্লিপ সাইকেল ফলো করে আসছো, তাই না? যে একাডেমিকে যদি তুমি 1 থেকে 1.5 বছর রাত জাগার অভ্যাস থাকে, মানে রাত জেগে তুমি সকালে ঘুমাচ্ছ বা বিকালে ঘুমাচ্ছ, রাত জাগার অভ্যাস থাকলে আমি এখনো বলবো অ্যাডমিশন টাইমে তোমার স্লিপ সাইকেলটা নষ্ট করার প্রয়োজন নাই। তুমি আগে যে টাইমে ঘুমাতে এখনো সেই টাইমে ঘুমাও, হুট করে এসে তুমি রাত জাগতে আগে 1.5 বছর, এখন এসে তুমি 10টায় ঘুমাচ্ছ, এতে করে তোমার স্লিপ সাইকেল নষ্ট হবে এবং এটা ইফেক্ট পড়বে, ঠিক আছে? তো স্লিপ সাইকেল মেনটেন করা, আগে যেরকম ছিল এরকম রাখা এবং 6 থেকে 8 ঘন্টার একটা রেগুলার ঘুম রাখা, ঠিক আছে? অভ্যাস না থাকলে অ্যাডমিশনের জন্য হোস্টেলে শিফট না হওয়া। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা হচ্ছে অ্যাডমিশন টাইমে বাসা থেকে হোস্টেলে আসে, খাবার খেতে পারে না বা পারিপার্শ্বিক অন্যান্য কোনো কারণে পড়াশোনা করতে পারে না এবং ঝরে পড়ে। তো তোমরা যারা হচ্ছে আগে কোনো হোস্টেলে থাকো নাই বা হলে থাকো নাই, তোমরা হুট করে হচ্ছে পেরিফেরি থেকে ঢাকায় চলে আসবে না বা হোস্টেলে আসবে না। যারা গ্রাম থেকে আসবে, যে গ্রামে আশেপাশে কোনো কোচিং সেন্টার নাই, তাদের তো ঢাকা আসা লাগবেই।
তো সেই ক্ষেত্রে তুমি নিজে এনশিওর হয়ে নিবা যে হোস্টেলে খাবার দাবার বা অন্যান্য বিষয় নিয়ে কোনো প্রবলেম হবে কিনা, কারণ এটা কিন্তু খুব মেজর ইস্যু এবং এর কারণে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স মিস করে প্রতি বছর। এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আর যারা ঢাকাতেই বাসা আছে তারা হোস্টেলে শিফট করার কোনো প্রয়োজন নাই। প্রচুর এক্সাম এবং প্রশ্ন সলভ করা, এটা আমি আগেই বলে ফেলছি, প্রত্যেকের জন্য এটা ম্যান্ডেটরি। মেইন বই বারবার পড়া, মেইন বইয়ের কোনো বিকল্প নাই। তুমি যতই বলো যে ভাই আমি কোচিং এর বই করে বা শুধু এইসব করে হচ্ছে চান্স পেয়ে যাবো, এই করবো, কখনোই সম্ভব না। মেইন বই তোমাকে বারবার পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে অ্যাডমিশন নিয়ে অনেকের মনে নানা কোশ্চেন থাকে, নানা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কতক্ষণ ঘুমাবো, প্রচুর ঘুম আসে, সারাদিন ঘুম আসে, তো এক্ষেত্রে কি করব, পড়া মনে থাকে না। তো এগুলো নিয়ে একটু আনসার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাই একটা অধ্যায় শেষ করার পরপরই ওই অধ্যায় পড়া ভুলে যাই, তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন থাকবে, পড়া মনে রাখার জন্য রিভিশন এর কোনো বিকল্প নাই। আমি আগেই বলছি রিভিশন সাইকেল ফলো করার জন্য, যদিও এটা হচ্ছে প্রমিজিং স্টুডেন্ট বা ফাঁকিবাজরা হচ্ছে করতে পারবে না, একটু টাফ হয়ে যাবে, কারণ ওদের জন্য হচ্ছে রুটিনের সিলেবাসটা কমপ্লিট করা খুব টাফ হয়ে যায়। তো রিভিশন সাইকেল ফলো করা, রিভিশন বারবার দিবে, এতে করে মনে থাকবে। এখন কিছু কিছু টপিক আছে যেগুলোতে তোমাদের বারবার সমস্যা হয়, তুমি বারবার পড়তেছো, বারবার ভুলে যাচ্ছ, মনে থাকতেছে না, তো ওই সকল টপিক তুমি অন্যকে বুঝিয়ে পড়বে, অন্যকে বুঝাবে। তুমি বাসায় থাকলে তোমার বাসায় ছোট ভাই থাকতে পারে, আম্মু থাকতে পারে, আব্বু থাকতে পারে, বা যদি হোস্টেলে থাকো পাশের রুমে ফ্রেন্ড আছে, ওদেরকে তুমি তোমার যে স্পেসিফিক টপিকের সমস্যা বা বারবার ভুলে যাও ওটা তুমি ওকে বুঝাবে, এতে করে ওই টপিকটা তোমার মাথায় দীর্ঘদিন স্থায়ী হবে। আচ্ছা, নেমোনিক মনে রাখা, নেমোনিক এটা অনেকের জন্য ইফেক্টিভ, যদি আমি এটা ফলো করি নাই, অনেকেই এটা ফলো করছে, এবং যে সকল বড় বড় বিষয়গুলো মনে রাখতে সমস্যা হয় তোমরা সেক্ষেত্রে নেমোনিক বা ছন্দ ফলো করতে পারো, এতে করে আশা করি উপকৃত হবা। আচ্ছা, রিকল করা, রিকল করা মানে কি? যখন তুমি অন্য একটা চ্যাপ্টার পড়তেছো, ওই চ্যাপ্টারে তুমি অন্য একটা চ্যাপ্টারে কোনো একটা টপিক পাচ্ছ, তখন চেষ্টা করবা যে না ওই চ্যাপ্টার আমি কি পড়েছিলাম ওইটা মনে করার, ঠিক আছে? এতে করে যদি তুমি পারো বা না পারো কোনো এটা বিষয় না, যদি না পারো তুমি আরেকবার দেখে নিবে, এবং এতে করে বিষয়টা তোমার মাথায় বা টপিকটা মাথায় দীর্ঘদিন স্থায়ী হবে, ঠিক আছে? তো পড়া মনে রাখার জন্য রিভিশন দেওয়া লাগবে, অন্যকে বুঝাবে যে টপিকটা বারবার ভুলে যাও, নেমোনিক মনে রাখতে পারো, এবং অ্যাক্টিভ রিকল করা, যাতে করে পড়াগুলো মাথায় দীর্ঘদিন স্থায়ী হয়, ঠিক আছে? এগুলো ফলো করতে পারো। এবং এটা খুবই কমন, তোমরা অনেকে হতাশ হয়ে যাও যে আমার মাথায় সমস্যা কিনা বা আমার ব্রেন দুর্বল কিনা যে আমি পড়া তো ভুলে যাই কেন। না ভাই, এটা প্রত্যেকেরই হয়। আমি আমাদের ঢাকা মেডিকেলে একটা সার্ভে করা হয়েছিল, আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে অনেকে হচ্ছে এই কোশ্চেনগুলো দিয়েছিলাম যে পড়া ভুলে যাওয়া এটা কি আরো হয়েছে কিনা। বলতে পারো প্রায় 100% স্টুডেন্ট বলছে না এটা খুব স্বাভাবিক, এবার প্রত্যেকের হয়েছে এটা পড়া ভুলে যাওয়া। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা খুবই স্বাভাবিক। সারাদিন ঘুম পাই, ঘুম কাটাতে কি করতে পারি? ঘুম কাটাতে প্রথমে যা করতে পারো, রেগুলার ঘুমাতে পারো, ঠিক আছে? রেগুলার ঘুম বাবাই, রেগুলার ঘুমাবে। আচ্ছা, সারাদিন ঘুম পাই, ঘুম কাটাতে কি করতে পারি? এর প্রথম কাজটাই হচ্ছে তোমরা রেগুলার ঘুমাবে, এবং এখানে আমি যে আগে উল্লেখ করেছি 6 থেকে 8 ঘন্টার একটা রেগুলার স্লিপ সাইকেল মেনটেন করবা। এর থেকে কম হলেও বেশি হলেও কিন্তু ঘুম ঘুম লাগবে। অনেকে 10 থেকে 12 ঘন্টা ঘুমাই, তাদের কিন্তু দিনগুলো খুব খারাপ যায়, বা একটা ক্লামজি দিন থাকে, ঠিক আছে? সেরকম পড়াশোনা করতে পারে না, তাদেরও ঘুম বেশি পায়, ঠিক আছে? তো 6 থেকে 8 ঘন্টা রেগুলার ঘুম রাখবে। এখন কিছু পাবলিক আছে যাদের অতিরিক্ত ঘুম আসে, তো অতিরিক্ত ঘুম আসলে আমি যেটা ফলো করতাম, গোসল দেওয়া, গোসল বা চোখে মুখে পানি দেওয়া, চোখে পানি দেওয়া, এটা খুবই ইফেক্টিভ। যখন সাময়িক সময়ের জন্য ঘুম আসে তুমি গোসল করতে পারো অথবা চোখে মুখে পানি দিতে পারো, এতে করে ঘুমটা অনেকটা কেটে যাবে। অনেকে চা এবং কফি খেলে ঘুম কেটে যায়, চা কফি খাওয়া, চা কফি খেতে পারো, এতে করে ঘুম কেটে যাবে। তাছাড়া যদি এরকম অবস্থায় হয় যে না ঘুম, আমি গোসল করে ফেলছি তাও ঘুম কাটতেছে না, চা কফি খাচ্ছি ঘুম কাটতেছে না, সেই ক্ষেত্রে তোমার লাস্টে একটা পাওয়ার নেপ নিতে পারো, এটা খুবই ইফেক্টিভ। পাওয়ার নেপ মানে হচ্ছে অল্প সময়ের জন্য ঘুম দেওয়া, 15-20 মিনিট বা 25 মিনিট বা আধা ঘন্টা যেটা ঘুম দিতে পারো, ঠিক আছে? এতে করে তোমার ব্রেনটা হচ্ছে এনার্জেটিক হয়ে যাবে, আবার পড়াশোনা শুরু করতে পারবা, ঠিক আছে? তো এই গেল। পরবর্তী কোশ্চেন,
এটা খুব কমন কোশ্চেন অনেকে করো, যে ভাইয়া আমার এক পরিচিত ভাইয়া আছে, উনি হচ্ছে প্রায় 10টা 12টা 15টা 20টা কোচিং করছেন, তো উনি এতগুলা কোচিং কিভাবে মেনটেন করছে, ঠিক আছে। তো এটা একটা ভুয়া কথা যে উনি সবগুলা কোচিং এ পড়ছি। আমি আগে উল্লেখ করেছি যে এইচএসসি পরীক্ষার আগে এবং পরে বিভিন্ন অনলাইন এবং অফলাইন কোচিং প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়, তাই না। তো যারা হচ্ছে ওই সকল এক্সামে একটু ভালো র্যাঙ্ক করে ওদেরকে প্রায় ফ্রিতে অথবা খুব বেশি ডিসকাউন্টে ওদেরকে হচ্ছে কোর্সে ভর্তি করাই, যেরকম রেটিনা স্টার বা মেডিকো চ্যাম্প, মেডিকো বায়োস্টার বা এরকম যেগুলো এক্সামগুলো আছে, যারা টপ করে বা টপ 10 বা টপ 20 থাকে, ওদের অনেকেই হচ্ছে ফ্রিতে কোর্স দিবে বা ফ্রিতে হচ্ছে পুরো ব্যাচ দিয়ে দিবে, এমনি করে দিবে, এবং অনেকে হচ্ছে 50%, 70%, 90% ডিসকাউন্ট দেয়। তো তারা হচ্ছে কেউ হচ্ছে 15 থেকে 20টা কোচিং ফলো করে না, ওরা এই সকল কোচিং এর এক্সাম দেয় এবং ফ্রিতে ব্যাচ পাওয়া যায়, ঠিক আছে। আবার অনেকে টাকা দিয়ে ভর্তি হয়, আবার অনেক দেখা যায় লাস্ট মাসে হচ্ছে অ্যাডমিশন টাইমের একটা মডেল টেস্ট ব্যাচ আসে, তাই না। তো ওই মডেল টেস্ট ব্যাচে ভর্তি হলে কিন্তু ওই কোচিং এর নাম চলে যায়, ঠিক আছে। তো এটা কখনোই লজিক্যাল না যে একজন স্টুডেন্ট একই সাথে 15টা 20টা কোচিং ফলো করছে। প্রত্যেকেই একটা কোচিং কে মেইন করে, একটা কোচিং কে ফলো করে, এবং বাকিগুলোতে হয়তো এক্সাম দেয় অথবা এক্সামও দেয় না, ঠিক আছে। তো এটা কখনো লজিক্যাল না যে 15-20টা কোচিং এ ভর্তি হওয়াই লাগবে, ঠিক আছে। আচ্ছা, হতাশ লাগলে বা পড়তে ইচ্ছে না হলে কি করব? প্রথমে কথা হচ্ছে, পড়তে কারো ভালো লাগে না, পড়তে কারো ভালো লাগে না, লাগে না একাডেমিক বই, ঠিক আছে। অনেক গল্পের বই অনেকের পড়তে ভালো লাগে, কিন্তু একাডেমিক বই প্রায় নিয়ারলি 100% স্টুডেন্টেই একাডেমিক বই পড়তে ভালো লাগে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা যদি এরকম অবস্থায় চলে যায় যে একদম পড়তে পারতেছো না, জোর করে পড়তে পারছো না, হতাশ থাকতেছে, তো সেক্ষেত্রে কি করবা? অ্যাডমিশন টাইমে একজন স্টুডেন্টের হতাশ হওয়া খুবই স্বাভাবিক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি খুব বেশি হতাশ হয়ে যাও, তুমি যেই কাজটা করতে পারো, বাবা মার সাথে কথা বলতে পারো, এটা খুবই ইফেক্টিভ। কোথাও ঘুরতে যেতে পারো, কিন্তু এই ঘুরতে যাওয়া মানে হচ্ছে 2-3 দিনের ট্যুর না, কারণ অ্যাডমিশন টাইমে প্রত্যেকটা দিন খুব ইম্পর্টেন্ট। ঘুরতে যাওয়া এটা হতে পারে 2 থেকে 1 ঘন্টার জন্য কোথাও খেতে যাওয়া বা একটু হাঁটতে যাওয়া, ঠিক আছে, এটা করতে পারো, এটা খুবই ইফেক্টিভ। এন্টারটেনমেন্টের জন্য একটু সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো, ছোট নাটক দেখতে পারো, কিন্তু এটা যেন কোনো অ্যাডিকশন ক্রিয়েট না করে, এটা খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। তো অ্যাডমিশন টাইমে হতাশ হওয়া বা পড়তে ইচ্ছা না করা খুবই স্বাভাবিক, এটা কাটিয়ে ওঠা লাগবে, জোর করে পড়া লাগবে, এটাই নিয়ম। আচ্ছা, মেডিকেলের পাশাপাশি ভার্সিটির প্রিপারেশন নেওয়া উচিত কি না? যারা মেডিওক্রি এবং প্রমিজিং আছো তাদের অবশ্যই একটু ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, কিন্তু যেহেতু গতানুগতিক অ্যাডমিশন টাইমে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার পরেও প্রায় 3 থেকে 4 মাস সময় পাও, তাই না। মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ভার্সিটি বা ঢাবির ভর্তি পরীক্ষা বা গুচ্ছের ভর্তি পরীক্ষা হওয়ার জন্য 3 থেকে 4 মাস এক্সট্রা সময় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের পরামর্শ থাকবে, খুব বেশি করে হচ্ছে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। তুমি অ্যাজ ইউজুয়াল মেডিকেল অ্যাসপারেন্ট, মেডিকেলের প্রিপারেশনটাকে তুমি মেইন ফোকাসে রাখবে। এই যে বললাম, বায়োলজি এবং কেমিস্ট্রি প্রায় সেম, ভার্সিটি মেডিকেল মোটামুটি সেম, এটা এক্সট্রা পড়া লাগবে না। যখন পদার্থ বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার পড়বা, সাথে চেষ্টা করবে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলা, এতে করেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। এবং অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত, কারণ প্রতি বছরই অনেক টপার স্টুডেন্ট যারা কলেজে র্যাঙ্ক করতেছে, বোর্ডে র্যাঙ্ক করতেছে, এরকম অনেক টপার স্টুডেন্ট মেডিকেল কিন্তু চান্স পায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান কিন্তু মাস্ট রাখা লাগবে। আচ্ছা, অ্যাডমিশন টাইমে রাত জেগে পড়বো নাকি দিনের বেলা পড়বো, এটা আসলে কারোর জন্য স্পেসিফিক না। এখন আমি আগে উল্লেখ করছি যে তোমরা হচ্ছে একাডেমিক টাইমে যে স্লিপ সাইকেল মেনটেন করছো, তোমরা রাত জাগার অভ্যাস ছিল কি ছিল না সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো যাদের রাত জাগার অভ্যাস ছিল তারা রাত জাগবে, যাদের রাত জাগার অভ্যাস নাই তারা জাগবে না। মানে একাডেমিক লাইফে তুমি যেরকম টাইম পার করে আসছো সেরকম টাইম পার করবে। কিন্তু স্পেসিফিকলি যারা হচ্ছে এখনো একাডেমিক লাইফ শুরু করো নাই বা করতেছো, তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে তুমি কি করবে, তুমি হচ্ছে রাত জাগবে না, রাত 10টা বা 11টায় ঘুমিয়ে গিয়ে 3, 4 বা 5টায় উঠতে পারো, হালকা নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে পড়া শুরু করতে পারো। কারণ সকালের টাইমে পড়াশোনাটা খুবই ইফেক্টিভ হয়, এইসব আমি লিখতেছি দেখা দরকার নাই, ঠিক আছে। সকালের টাইমে পড়াশোনা খুবই ইফেক্টিভ হয়। তো তোমাদের পরামর্শ থাকবে যারা এখনো ওই স্লিপ সাইকেলটা তৈরি করো নাই বা একাডেমিক লাইফের শুরুতে আসো, রাত জাগার অভ্যাস করবে না, চেষ্টা করবে সকালের টাইমটা কাজে লাগাতে, এবং এটা খুব ইফেক্টিভ হয়।
ঠিক আছে। এবং যাদের অলরেডি হচ্ছে রাত জাগার অভ্যাস হয়ে গেছে তাদের এই অ্যাডমিশনের টাইমে এসে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, একাডেমিক থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত কি না? যদি তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকো এবং সিলেবাস মোটামুটি একাডেমিকের বেসিক তোমার মোটামুটি স্ট্রং থাকে, তাহলে একটা বড় হ্যাঁ। ঠিক আছে, একাডেমিক থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এখন একটা বড় সংখ্যক স্টুডেন্ট একাডেমিক থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করে। তাহলে অবশ্যই যে স্টুডেন্টটা একাডেমিকে অ্যাডমিশন প্রিপারেশন নেয় নাই, এখানে একটা বিষয় উল্লেখ করাই লাগে, একাডেমিক একাডেমিক প্রিপারেশন হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন প্রায় 80%। তুমি একাডেমিকে খুব ভালো করে পড়াশোনা করলে অ্যাডমিশনের পড়াশোনা অনেকটা কভার হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রশ্নের প্যাটার্নে কিছু চেঞ্জ থাকে, কিছু স্পেসিফিক জায়গায় এক্সট্রা সাবজেক্ট থাকে যেরকম জিকে এবং ইংলিশ, তো সেক্ষেত্রে একটু এক্সট্রা পড়া লাগে। এবং অবশ্যই যে ছেলেটা একাডেমিক থেকে ওই জিকে ইংলিশ পড়া শুরু করেছে বা অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা শুরু করেছে, সে তোমার থেকে এগিয়ে থাকবে, তাই না? তো যারা হচ্ছে এখন একাডেমিক লাইফ শুরু করো নাই, তাদের জন্য পরামর্শ থাকবে দিনের একটা স্পেসিফিক টাইম, হতে পারে সেটা আধা ঘন্টা বা 1 ঘন্টা, অ্যাডমিশনের জন্য রেখে দেওয়া। ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা বিগ ইয়েস, তোমরা একাডেমিক থেকে অ্যাডমিশন প্রিপারেশন হালকা করে, কোনো প্রেশার না, তুমি আগে হচ্ছে কলেজের পরীক্ষার প্রিপারেশন নাও, কলেজের পড়াশোনা করো এবং প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম রাখো অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার। এবং এখন কিন্তু প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রি মেডিকেল কোর্স করে। তো যে ছেলেটা একবার প্রি মেডিকেল কোর্স করে আসছে, সে অবশ্যই যে ছেলে প্রি মেডিকেল করে নাই তার থেকে এগিয়ে থাকবে, তাই না? তো পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, সবাইকে এগিয়ে যাওয়া লাগবে। এবং সেক্ষেত্রে একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে। একাধিক রাইটারের বই পড়া কতটা জরুরি? জরুরি হচ্ছে 10% অফ দ্য কেস। ঠিক আছে, কি জন্য বলতেছি, কারণ তুমি যে কোনো একটা রাইটার ফলো করলেই তুমি মোটামুটি বলতে পারো 90 থেকে 95% কোশ্চেন পাইতেছো। ঠিক আছে, পারতেছো। তো এখন আমি আগে উল্লেখ করছি যে বিভিন্ন কোচিং থেকে হচ্ছে অতিরিক্ত তথ্য নামে একটা শিট দিবে তোমাদেরকে, যেখানে বিভিন্ন রাইটারের গুরুত্বপূর্ণ টপিক গুলো লেখা থাকবে। তো ওইগুলো পড়তে পারো। কিন্তু যারা একাডেমিকের শুরুতে আসো, তারা যদি চাও বেসিক যে বইগুলো আছে, আজমল স্যারের প্রাণী বিজ্ঞান, হাসান স্যারের বোটানি, ওইগুলোর পাশাপাশি আলিম স্যারের বই দেখতে পারো। আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য অন্য কোনো রাইটারের বই সাজেস্ট করব না। কেমিস্ট্রি অনেকে কবির স্যারের বই পড়ে হাজারি স্যারের পাশাপাশি, এবং ফিজিক্স ইসাক স্যারের পাশাপাশি হচ্ছে অনেকে তপন স্যারের বইটা পড়ে, তো তোমরা ওইটা পড়তে পারো। কিন্তু আমি বায়োলজির ক্ষেত্রে আজমল স্যারের বইয়ের পাশাপাশি আলিম স্যারের বইটাকে স্ট্রংলি সাজেস্ট করতেছি। ঠিক আছে, যারা এখন একাডেমিকের শুরুতে আসো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শুরুতে আসো, তারা চাইলে এই বইগুলোর পাশাপাশি আলিম স্যারের বই দুটো দেখতে পারো। আর যারা অলরেডি হচ্ছে এইচএসসি পরীক্ষার কাছাকাছি চলে আসছো বা অ্যাডমিশন পিরিয়ডে আসো, তাদের জন্য একাধিক রাইটারের বই হঠাৎ করে পড়া দরকার নাই। কোচিং থেকে যে অতিরিক্ত বইটা শিটটা দিবে সেটা ফলো করলে এনাফ। আচ্ছা, আমার অ্যাডমিশন জার্নি কেমন ছিল? আচ্ছা, এটা হচ্ছে খুব কমন কোয়েশ্চেন যে ভাই আপনার অ্যাডমিশন জার্নি শেয়ার করেন। তো আমার মেনলি অ্যাডমিশন জার্নি শুরু হয় সেকেন্ড ইয়ারের শুরুতে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারের শুরুতে, এবং আমি প্রচুর বই কিনতাম। প্রতি মাসে যে হাত খরচ ছিল, হাত খরচ প্রায় প্রতি মাসে 3,000-4,000 করে দিত। তো হাত খরচে প্রায় ম্যাক্সিমাম টাইম খরচ করতাম বই কিনতে। দেখা যেত আমার কাছে জয়কুলির ফুল সেট, অ্যাসপেক্টের বেসিক সিরিজ, রয়্যাল মেডি সিরিজ, এরপর রেটিনার সবগুলো বই, উন্মেষের বই, এরপর একাধিক রাইটারের বই, যেরকম আমার বায়োলজি প্রায় 4 রাইটারের বই ছিল, ফিজিক্স ছিল 3 রাইটারের, কেমিস্ট্রি 4 রাইটারের বই ছিল। তো এরকম আমার অনেক বই ছিল। তো আমার গোল একটাই ছিল, বই শেষ করা। ঠিক আছে, বই শেষ করা। আমি মেইনলি ফোকাস রাখছিলাম জয়কুলি সেকেন্ড ইয়ার থেকে, এবং অ্যাডমিশনের আগে আমি জয়কুলি ফুল সেট শেষ করতে পারছিলাম, এবং এটা আমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট ছিল, শেষ করতে পারছিলাম। ঠিক আছে, এবং অন্যান্য যে মেইন বইগুলো আছে, মেইন বইগুলো আমার প্রায় 5 থেকে 6 বার শেষ করা হয়ে গেছিল। আমি মেইন বই বললাম না, আমার বই শেষ করার প্রতি খুব ইয়া ছিল, মানে আমার বই শেষ করা লাগবে। আমি হচ্ছে আজমল স্যারের বই প্রায় 3টা এডিশনের বই কেনা হয়েছে, প্রত্যেকটা বই মোটামুটি শেষ করছি আমি। একাধিক রাইটারের বই সেভাবে পড়া হয় নাই। আলিম স্যারের বই কয়েকটা চ্যাপ্টার দেখা হয়েছিল, মাজরা ম্যামের কয়েকটা দেখা হয়েছিল, কিন্তু সেভাবে হচ্ছে খুব গুরুত্ব দিয়ে পড়া হয় নাই। ঠিক আছে, এভাবে পড়ছি। কিন্তু আমার ক্ষেত্রে প্লাস পয়েন্ট ছিল এই জয়কুলির ফুল সেটটা শেষ করা, পাশাপাশি প্রচুর প্রশ্ন সলভ করা।
প্রচুর প্রশ্ন সলভ করা। ঠিক আছে, আমি অ্যাডমিশন এবং একাডেমিক পিরিয়ডে প্রায় 2 লাখ কোশ্চেন সলভ করা হয়েছিল। আমি বললাম না যে নীলক্ষেতে গিয়ে আমি যত মডেল টেস্ট বুক পাইছি, সেটা জয়কুলির হোক, এক্সপেক্টেড হোক, রেটিনা, উন্মেষ মেডিকো, যত মডেল টেস্ট বুক পাইছি রয়্যাল মেডি সিরিজের সবগুলো সলভ করেছি। ইভেন রয়্যালের যে একাডেমিকের বইগুলো আছে, রয়্যালের একাডেমিক বইগুলোতে একটা খুব ভালো জিনিস ছিল। ঠিক আছে, এটা আমি প্রত্যেককেই সাজেস্ট করি যারা এখনো একাডেমিকের শুরুতে আসো, ফার্স্ট ইয়ারের শুরুতে বা সেকেন্ড ইয়ারের শুরুতে, রয়্যালের যে মেইন বইগুলো আছে বা গাইড, ঠিক আছে, গাইডে কিন্তু বহু নির্বাচনী পার্টে অনেক এমসিকিউ দেওয়া, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে 300 থেকে 400 করে এমসিকিউ দেওয়া, এবং প্রত্যেকটা এমসিকিউ এর শেষে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, এবং ব্যাখ্যাটা খুবই সুন্দর। কিরকম ব্যাখ্যা দেওয়া, যেরকম কোশ্চেন একটা আসলো যে প্লাস্টিডের হচ্ছে কত প্রকার প্লাস্টিড আছে উদ্ভিদ দেখে, ঠিক আছে, তো এটার ব্যাখ্যাতে প্লাস্টিডে কি কি আছে, প্লাস্টিডের একটা চিত্র দেওয়া থাকবে, কি কি পার্ট আছে, কোন কোন অঙ্গাণু এখানে কি কি আছে, এটা কাজটা কি, এবং পুরো প্লাস্টিক পার্টটাই ব্যাখ্যায় দেওয়া আছে। তো দেখো, তুমি যখন একটা কোশ্চেন সলভ করতেছো, ওই কোশ্চেন রিলেটেড যতটুকু পড়া আছে ওইটা কিন্তু তোমার ব্যাখ্যায় করা হইতেছে। এবং এই জন্যই আমি স্পেসিফিক্যালি যারা একটু মেধাবী আসো বা একটু পড়াশোনা রেগুলার করতে পারো, তাদের সাজেস্ট করবো রয়্যাল যে গাইডটা আছে, রয়্যাল গাইডের এমসিকিউ গুলো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটাই এমসিকিউ পার্টটা ভালো করে শেষ করে ফেলা। ঠিক আছে, এতে করে তুমি অনেক এগিয়ে থাকবে। এবং যারা পারবে, জয়কলি কিন্তু অনেক পড়াশোনা, ঠিক আছে, জয়কলি কিন্তু অনেক এটার পড়া থাকে, অনেক এমসিকিউ থাকে। তো যদি পারো ফার্স্ট ইয়ারের শুরু থেকে পড়া শুরু করতে পারো, জয়কলি মেডি সিরিজ ফুল সেট শেষ করতে পারলে ইনশাল্লাহ তোমার ভালো একটা মেডিকেল হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমার একাডেমিক লাইফ গেল। এইচএসসি পরীক্ষা আমি খুব গুরুত্ব দেই নাই, কারণ আমার সেই লেভেলে কনফিডেন্স ছিল যে না, আমি মোটামুটি হচ্ছে ইয়া করতে পারবো, চান্স পেয়ে যাবো, মানে জিপিএ 5 পেয়ে যাবো, ওইটা আমার ইয়া ছিল না। আমি কখনো এক্সপেক্ট করি না যে খুব ভালো মার্ক পাবো, যদি আমরা পাইছিলাম, কিন্তু আমার গোল একটাই ছিল যে আমার হচ্ছে জিপিএ 5 লাগবে। জিপিএ 5 পেয়ে আমার আর কিছুই লাগবে না, কারণ আমার বুয়েটে কোনো প্রিপারেশন নেই, আমার ইচ্ছেও নাই। তো আমি সেই জন্য এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়েও আমি পরীক্ষার জন্য সেভাবে পড়াশোনা করি নাই। আমার এরকমও হয়েছে সকাল 11টায় আমার কেমিস্ট্রি পরীক্ষা, আমি সকাল 8টায় বসে হচ্ছে জিকে পড়তেছি, ইংরেজি পড়তেছি, এরকম অনেক হয়েছে যে পরীক্ষার দিক আমি পরীক্ষার সাবজেক্ট না পড়ে অন্য পড়া পড়তেছি। এটা তোমরা অবশ্যই করবে না। আগে হচ্ছে জিপিএ 5 নিশ্চিত করা লাগবে, তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া লাগবে। আচ্ছা, তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই আমি মনে হয় সবার আগে আমি আরামবাগে ছিলাম, হোস্টেলে ছিলাম, তো আমি ফার্মগেট শিফট হয়ে যাই, কারণ ফার্মগেটে হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি, কম্পিটিশন বেশি। তো ফার্মগেটে শিফট হয়ে যায়, এবং ফার্মগেটে আমি যেহেতু আমার হোস্টেলে থাকার অভ্যাস ছিল, তো সেরকম প্যারা হয় না, যদিও খাবার নিয়ে একটু প্রবলেম হয়েছিল, এটা ম্যানেজ করে নেওয়া হয়েছে, নিতে পারছি আমি। ঠিক আছে, তো ওইখানে আমি মেডিকোতে ভর্তি হয়েছিলাম। আর মেডিকোতে হচ্ছে আমি খুব রেগুলার ছিলাম, খুব বলতে আমি একটা ক্লাসও মিস দেই নাই। মেডিকোতে আমি রেগুলার ছিলাম, একটা ক্লাসও মিস দেই নাই, একটা এক্সামও মিস দেই নাই, প্রত্যেকটা ক্লাস করেছি, প্রত্যেকটা এক্সাম দিয়েছি। কিন্তু এখন যে সময়টা আছে, তোমার যদি ভালো কোনো অনলাইন সোর্স পাও, অনলাইনে ক্লাস করে শুধু অফলাইন এক্সাম বেঁচে ভর্তি হলো না। ঠিক আছে, তো মেডিকোকে আমি রেগুলারলি ফলো করছি। পাশাপাশি লাস্ট 1 মাসে আমি মেডি এম এর যে স্পেশাল র্যাপিড ফায়ার এবং মডেল টেস্ট ব্যাচ এটা বের হয়েছিল, এটা এনরোল করছিলাম, এবং সেখানে মেডি এম এর র্যাপিড ফায়ার হইতো, সেখানে অনেক কোশ্চেন করা হইতো। আমি মেডি এম এর এই একটা ফিচার নিয়ে খুবই খুবই সন্তুষ্ট, র্যাপিড ফায়ার যে ফিচারটা আছে। এই র্যাপিড ফায়ারে প্রতি চ্যাপ্টারের উপর প্রায় 400, 500, 600 কোশ্চেন করা হইতো। তুমি আনসার পারো বা না পারো, যে কেউ উত্তর দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা খুব ইফেক্টিভ ছিল আমার জন্য। পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষা হইলো, মানে খুব রেগুলার ছিলাম আমি, খুব আহামরিয়া করি নাই। আর আমি ঘুম, মানে জোর করে আসে না যে অনেকে ঘুম কমায় রাখে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই, আমি এরকম করতাম না। যখন পড়ার প্রেশার ছিল তখন হয়তো একটু কম ঘুম হইতো, কিন্তু এটা পরে আমি পুষাই নিতাম। যেরকম আমার কালকে হচ্ছে খুব একটা বড় পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে আজকে একটু ঘুমটা কম হইলো, কিন্তু পরীক্ষা দিয়ে এসে আমি ওটা ফিল আপ করে ফেলতাম বা একটু বেশি ঘুমাইতাম। ঠিক আছে, তো আমি ঘুম নিয়ে কখনো কম্প্রোমাইজ করি নাই। তো এই আর কি। আচ্ছা, এখন মেইন টপিকে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কেমন হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা? একটু এখানে একটা গ্যাপ হবে। আচ্ছা, কেমন হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন 2009 সালে বা 8 সালে একটা পরীক্ষা হয়েছিল, এখানে কিছু চেঞ্জ আসছিল, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসছিল। যেরকম আমি একটু উল্লেখ করি, আমাদের যে ভর্তি পরীক্ষাটা হয়
সেখানে সাধারণ জ্ঞানের যে টপিকটা আছে এখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন বা অনেক সময় 9 বা 10টা কোশ্চেন থাকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ, ঠিক আছে? বঙ্গবন্ধু বিবি লিখি আর হচ্ছে মুক্তিযুদ্ধ, ঠিক আছে? এই টপিকের উপর প্রায় 7 থেকে 8টা কোশ্চেন থাকে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে সেই ক্ষেত্রে মনে হয় না এই ধারা চলবে। তোমাদের জিকে টপিকে খুব বড় একটা চেঞ্জ আসবে। জিকে টপিকে খুব বড় একটা চেঞ্জ আসবে আমার মনে হয়। 2024 সালে যে গণ অভ্যুত্থান হলো এবং স্বৈরাচার সরকারের পতন ঘটলো, এই রিলেটেড অনেক কোশ্চেন আসবে। ডক্টর ইউনূস নিয়ে অনেক কোশ্চেন আসবে, ডাক্তার ইউনূস নিয়ে অনেক কোশ্চেন আসবে। পাশাপাশি এই যে বর্তমানে 2024 সালের জুলাই এবং আগস্টে যে সকল কাহিনী হলো বা সরকারের যখন পতন হলো, কখন হলো, লিড দিয়েছে কে, ইত্যাদি বিভিন্ন তথ্য আমি এটা স্পেশালি মেনশন করতেছি। 2024 সালের জুলাই প্লাস আগস্ট এই 2 মাসে যে সকল ঘটনা ঘটছে এটা খুব ভালো করে পড়ে রাখবা। এইখান থেকে প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করি যে গত 2 বছর বা 3 বছর মেডিকেল ভর্তি করে কি হচ্ছে, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই কোশ্চেন গুলা খুব হেলাফেলা করে করা হচ্ছে। অনেকে হচ্ছে শুধুমাত্র অনুশীলনী সলভ করে গিয়েও পদার্থবিজ্ঞানে 20টা কোশ্চেন থেকে 17-18টা কোশ্চেন পারতেছে। মানে পদার্থবিজ্ঞানে 20টা কোশ্চেন থেকে 18টা কোশ্চেন হুবহু অনুশীলনী কোশ্চেন তুলে দিচ্ছে। তার মানে কি, অবশ্যই তোমার যারা প্রশ্নকর্তা ছিল তাদের মধ্যে একটু হেলাফেলা ছিল, তাই না? তো এইবার মনে হয় না সেটা রিপিট হবে। প্রশ্নের প্যাটার্নে অবশ্যই একটা ড্রাস্টিক চেঞ্জ হবে। এবং তোমরা যারা আশা করে আসো যে না ফিজিক্স বা কেমিস্ট্রি শুধুমাত্র অনুশীলনী পড়ে গিয়ে কুপিয়ে দিব, এই আশা করে আদৌ কোনো লাভ নাই। আশা করি এবার হবে না, খুব ভালো চেঞ্জ হবে। তো যদি ভর্তি পরীক্ষা ভালো করতে চাও মেইন বইয়ে ফোকাস করো, মেইন বই পড়ার কোনো বিকল্প নাই। পাশাপাশি জিকের যে টপিকগুলো আছে সেখানে একটু চেঞ্জ করতে হবে। অবশ্যই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে পড়াশোনা করা লাগবে। পাশাপাশি বর্তমান 2024 সালে যে সকল ঘটনা ঘটছে জুলাই এবং আগস্টে সেগুলো পড়া লাগবে। এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভর্তি পরীক্ষায় তুলনামূলক কঠিন হবে, ঠিক আছে? তো প্রিপারেশন সেরকম ভাবে নেওয়া উচিত। আচ্ছা, অ্যাডমিশন টাইমে যে ভুলগুলো করা যাবে না, কোচিং এর কোনো মেয়ের সাথে রিলেশন করা যাবে না। কোচিং এর মেয়ের সাথে রিলেশন করা যাবে না। আমি আমার এক ফ্রেন্ডের নাম মেনশন না করি, আমি অনেকেই দেখেছি যারা কোচিং টাইমে কোনো মেয়ের চক্করে পড়ে পুরো অ্যাডমিশন টাইমটা নষ্ট হয়েছে। যে মেডিকেলে র্যাঙ্ক করার মতো যার প্রিপারেশন ছিল একাডেমিক টাইমে, সে মেডিকেলে চান্স পায় নাই, ঠিক আছে? তো হুট করে কোচিং এ ঢুকে সুন্দর সুন্দর মেয়ে দেখে মেয়ের সাথে কোনো রিলেশনে যাওয়া যাবে না। রিলেশনে যাওয়া যাবে না, এটা ফ্র্যাঙ্কলি বলতেছি, ট্রিগার্ড হওয়ার কিছু নাই, এটা সত্য কথা। অ্যাডমিশন টাইমে হুট করে কোনো রিলেশনে যাওয়া যাবে না, প্রেম করা যাবে না। কিন্তু অনেক পাপি বান্দা আছে, যে সকল পাপি বান্দা আগে থেকে রিলেশনে আছে, আগে থেকে তুমি রিলেশনে আসো, ঠিক আছে? তো সেক্ষেত্রে পরামর্শ থাকবে এখানে ব্রেকআপ করার কোনো প্রয়োজন নাই এবং খুব বেশি টাইম দেওয়ার প্রয়োজন নাই। তোমার পার্টনারকে অবশ্যই স্যাক্রিফাইস করা লাগবে, তুমি টাইম একটু কম দিতে পারবা, এটা ম্যানেজ করা লাগবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো একা যাবে না। তুমি অবশ্যই মনে রাখবা অ্যাডমিশন টাইমে তোমার সর্বোচ্চ প্রায়োরিটি জায়গা হবে পড়াশোনা, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। ফোনে আসক্তি, যারা বাসায় ছিলা একাডেমিক টাইমে কিন্তু অ্যাডমিশন টাইমে ঢাকায় বা হোস্টেলে উঠছো, তাদের অনেকের সমস্যা হয় যে বাসায় একটু বাধা ছিল, বাপ মা না করতো, কিন্তু হোস্টেলে হচ্ছে সেই অসুবিধাটা নাই। তুমি ইচ্ছে করলে 24 ঘন্টায় ফোন ইউজ করতে পারো। তো এটা করা যাবে না, ফোনে আসক্তি কমাতে হবে। সোশ্যাল যে সাইটগুলো আছে চেষ্টা করতে করতে পারো তোমরা হচ্ছে নিজের ফেসবুক আইডি বা এগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখার, যদি বাসায় থাকো বা বড় ভাই বা আপনার আইডি দিয়ে ক্লাস করতে পারো। অথবা যদি ক্লাস করা লাগে নতুন একটা আইডি খুলে নাও যেখানে কোনো ফ্রেন্ড থাকবে না, শুধুমাত্র ক্লাস করার জন্য তুমি আইডিটা খুলছো, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে বাজে কাজে সোশ্যাল সাইট ইউজ করে ফেসবুক স্ক্রলিং করে রিলস দেখে কখনোই টাইম নষ্ট করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো এই 2টা টপিক আমি বড় দাগে বলছি, কারণ এই 2টা কারণেই কিন্তু
ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় খারাপ করে। প্রথমত হুট করে এসে প্রেম করা যাবে না, দ্বিতীয়ত ফোনে আসক্ত হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো এতটুকুই মনে হয় আমার ছিল। আর তেমন কোশ্চেন নাই। আর তোমাদের হচ্ছে অনেকের কোশ্চেন থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে, বা কখন হতে পারে, এটা এখনো স্পেসিফিক না। যে আমাদের হচ্ছে মেডিকেলের ক্লাস এখনো প্রায় 1 মাস ধরে বন্ধ হয়ে আছে, ক্লাস 4 শুরু হয়ে আমরা জানি না। তো সেক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা 11 তারিখ হবে কি হবে না তাও শিওর না। তারপর একটা স্পেসিফিক টাইম দিবে প্রিপারেশন নেওয়ার জন্য, তারপর ভর্তি পরীক্ষা। যতদূর গেস করা যায় 24-25 সালের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা হচ্ছে জানুয়ারিতে যাবে। 24-25-এর ভর্তি পরীক্ষা জানুয়ারিতে যাওয়ার খুব বড় একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, যদি এটা স্পেসিফিক না, অনুমান মাত্র। আচ্ছা, আর তোমাদের মনে অনেকের কোশ্চেন আছে, বিভিন্ন স্পেসিফিক কোশ্চেন আছে যেটা এখানে উল্লেখ করা হয় নাই। যদি কোশ্চেন থাকে কমেন্টে করতে পারো। তাছাড়া বর্তমানে যারা হচ্ছে এইচএসসি 23, 24 এবং 25 ব্যাচ আসো, তাদের জন্য হচ্ছে আমরা একটা প্রাইভেট মেডিকেল অ্যাডমিশন ব্যাচ বের করতেছি রোমাস্টোন 1.0 নামে, যেখানে হচ্ছে 23 সেকেন্ড টাইমারদের জন্য আলাদা ব্যাচ, এবং ফার্স্ট টাইমার এবং 25 যারা হচ্ছে অ্যাডভান্স আসো বা প্রিমিয়ার হতে চাও, ওদের জন্য আলাদা ব্যাচ করা হবে। প্রতি সপ্তাহে 3টা ক্লাস না, ক্লাস থাকবে 4টা। 3টা রেগুলার সাবজেক্টের ক্লাস হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং প্রতি শুক্রবারে থাকবে একটা এক্সট্রা সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে। ঠিক আছে, এবং সিট লিমিটেড থাকবে, যাতে করে প্রত্যেক স্টুডেন্টের সাথে আমরা হচ্ছে ইন্টারেক্ট করতে পারি। ঠিক আছে, এবং এইখানে হচ্ছে টিচার হিসেবে থাকবো আমি, জুনাইদ হাসান টুটুল, পড়াশোনা করছি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 2য় বর্ষে। এবং আরেকজন থাকবে তাশরিফ ইসলাম তুরা, আমারই ফ্রেন্ড, ও পড়াশোনা করছে আমার সাথেই ঢাকা মেডিকেল কলেজে 2য় বর্ষে। যদি আগ্রহী থাকো, আমাদের এই ডেসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ওপেন করলেই ব্যাচ ডিটেলস পেয়ে যাবে। আর কার যদি হচ্ছে স্পেসিফিক কোনো টপিকের সমস্যা থাকে বা ভর্তি পরীক্ষা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টে করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।